জয়েন্ট ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব যে টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্টের শপথ 20 জুন 1789 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে ক্লাস 9-এর প্রথম অধ্যায়। আমরা যেটা পড়ছি সেই টপিকটা হচ্ছে টেনিস কোর্টের। তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে স্টেট জেনারেল কি ছিল, ফ্রান্সে একটা কি ছিল, স্টেট জেনারেল ছিল, যাকে আমরা জাতীয় সভা বলি। এখানটায় 3টে সম্প্রদায় ছিল। একটি ছিল কি, একটি ছিল যাজক, একটি ছিল অভিজাত, আর একটি ছিল বর্জিয়া। আমি যাজকের জে লিখলাম, অভিজাতের এ লিখলাম, আর বর্জিয়ার বি লিখলাম। এবার এই 3টি সম্প্রদায় ছিল। আগের ভিডিওতে কি হয়েছিল যে দরজা বন্ধ করে সবকে বার করে দিয়েছিল রাজা। কিন্তু এখানটায় কি ঘটনা ঘটলো, দরজা টানা 3 দিন বন্ধ ছিল। এই দরজা টানা 3 দিন বন্ধ থাকাতে কি হয়, তৃতীয় শ্রেণীদের মানে যে প্রজারা ছিল এরা ক্ষিপ্ত হয়ে যায়। তোমাদের বইয়ে, টেক্সট বইয়ে ওটাই লেখা আছে। কিন্তু দেখো কি বলছে যে দরজা টানা 3 দিন বন্ধ রাখার উপর মানে ক্ষোভ ফুটে ওঠে। কেন দরজা বন্ধ থাকবে 3 দিন ধরে? একদিন হয়, 2 দিন হয়, 3 দিন ধরে, মানে একটা কোয়েশ্চেন জাগে। এবং সেই কোয়েশ্চেনে যে ডক্টর গিলোটিন পরামর্শ দেয়। কি দেয়? ডক্টর গিলোটিন পরামর্শ দেয় যে কি করতে হবে এবার ওদেরকে। এবং সেই পরামর্শ অনুযায়ী 1789 বাংলা লিখছি আমি, 1789 খ্রিস্টাব্দে 20 জুন বা 20, আমরা জুন বলছি, 20 জুন একটা ওর পাশে একটা টেনিস কোর্টের মাঠ ছিল। টেনিস কোর্টের মাঠ মানে টেনিস খেলা হতো। টেনিস খেলার কি হতো, মাঠ হতো। এবং সেই মাঠে কি হলো যে সমাবেশ মানে যত সব লোক এখানে কি হলো, সমাবেশ হলো। এবার এই মট্ট দিলে কে? ডক্টর গিলোটিন দিলে। ডক্টর গিলোটিনের মতে এবং সবাই কিন্তু টেনিস কোর্টের মতে কিন্তু পাবলিক, এগুলো সব ধরো পাবলিক জনমত হলো। এবং পাবলিক এবার এখানে কারা ছিল, জনমত তো হবে, কারা ছিল? এই তৃতীয় স্টেটে যারা বুর্জোয়া শ্রেণী ছিল, তৃতীয় সম্প্রদায় যারা ছিল, তারা কিন্তু ভক্ষোপে, কারণ এখানটায় যে যাজক ছিল আর অভিজাত ছিল এরা কিন্তু সর্ব অধিকারী ছিল, এদের সমস্ত অধিকার এদের হাতে ছিল। তৃতীয় শ্রেণীর কাছে কোনো অধিকার ছিল না। এরা ক্ষোভ হয়ে রেগে গিয়ে এই টেনিস কোর্টের মাঠে কিন্তু কি হয়, শপথ নেয়। কীরকমভাবে শপথ নেয়, যে শপথ নেওয়ার আগে শুরু করে যে কি বলছে দেখো এখানটায় বই কি বলছে, যতদিন না ফ্রান্সের সংবিধান নতুনভাবে তৈরি হবে, যাজক অভিজাতদের যে আইন আছে, ক্ষমতা আছে, খর্ব না করা হবে, ততদিন পর্যন্ত আমরা এই টেনিস কোর্টে কি করব, আমরা গণ আন্দোলন করব, জনমত করব, সভা করব, সমিতি করব। এরকম ভাবে কিন্তু ওরা কিন্তু কি করে, আন্দোলন করে। এবং সেই আন্দোলন কিন্তু সফল হয়। কিভাবে সফল হয় পরে জানবো। এবং সেই আন্দোলনের মাধ্যমে ওরা, দেখো এখানটায় বোঝার 3টে জিনিস আছে। ফ্রান্স আমাদের থেকে কত এগিয়ে, ফরাসের থেকে কত এগিয়ে, আজ থেকে প্রায় 250 বছর আগে, কত 250 বছর, 250 বছর আগে। আজ চলছে 2024 বা 2025। কিন্তু আমরা 2025-এ আমাদের কি হলো, আমাদের ভারতবর্ষে কলকাতা বলছি, ওয়েস্ট বেঙ্গল রাজ্যে একটা ডক্টরকে আমি ডি লিখলাম, ডক্টরকে একটা রেপ করে মেরে জ্বালিয়ে দেওয়া হলো। আমরা কি আন্দোলন করলাম, 1 বছর আন্দোলন চালিয়ে গেলাম, আমরা কোনো কিছু ফল পেলাম না। ফল পেলাম কিছু, কি ফল পেলাম? লাস্টে বেলায় সঞ্জয়ের কি হলো, যে যাবজ্জীবন কারাদণ্ড হলো। এতটুকু ফল। আমরা কি একটা সরকারের একটা নিয়ম পরিবর্তন করতে পারলাম না। আর এরা কি করলে দেখো, এই তৃতীয় শ্রেণী সম্প্রদায় যারা কৃষক, চাষি, কারিগর, সামান্য ছোট করে ব্যবসায়িক ছিল, এরা কি করলে, ফ্রান্সের ক্ষমতায় যারা বসছিল তাদেরকে পাল্টাই ফেল দিলে। কিসের জন্য পাল্টায় ফেললে, কি জন্য পাল্টায় ফেললে? একটা হচ্ছে বড় ভূমিকা নেয় হচ্ছে যে সভা সমিতিতে করতে হবে। আর সভা সমিতি সব থেকে ইচ্ছা হচ্ছে যোগ দিতে হবে মানুষকে। যার অসুবিধা হচ্ছে তাকেও যোগ দিতে হবে, আর যার অসুবিধা হয় না তাকেও যোগ দিতে হবে। যার অসুবিধা হয় না, এরকম নয় যে ওর অসুবিধা হয় না বলে ওর পরবর্তী যে প্রজন্ম আসবে তার কোনো অসুবিধা হবে না, তারও অসুবিধা হবে। যেমন ধরো এখন ওয়েস্ট বেঙ্গলে যে 10 বছর 15 বছর থেকে কোনো চাকরি, কোনো মাস্টার শিক্ষক নিয়োগ হচ্ছে না, এসএসসি পরীক্ষা হচ্ছে না, তাহলে এর জন্য দায়ী কে? সরকার। ঠিক এখানটায় যে স্টেট জেনারেল ছিল, যে 175 বছর ধরে যে তৃতীয় শ্রেণীর জন্য বন্ধ ছিল, তার দায়ী কে ছিল? রাজা 14 লুই 15 লুই। কারণ সে 175 থেকে নিজেই ঈশ্বর মনে করতো, বাপ বেটায় সবকে মানে পুরো রাজ্যকে খেয়ে নিয়েছে। সেরকম আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যকে কি খাচ্ছে? দিদি আর দিদি ভাইপো, পুরো বালিচোর মাফিয়াগুলোকে সবকে দিয়ে দিচ্ছে, তোমরা লুটে পুটে খাও। নেতা মন্ত্রীরা পেট ফুলে ডবল বাড়ি করছে। যেমন কি হয়, টাকা পয়সা হলে রাস্তার ধারে বাড়ি করবে, রাস্তার ধারে যখন বাড়ি হয়ে যাবে তখন শহরে বাড়ি করবে, শহরে যখন বাড়ি হয়ে যাবে তখন রাজধানীতে বাড়ি করবে, রাজধানী যখন বাড়ি হয়ে যাবে যখনই, তখন মানে দেশের রাজধানীতে করবে, দেশের রাজধানী যখন বাড়ি হয়ে যাবে তখন বিদেশে যাবে, এই নেতা মন্ত্রীরা যাবে।
কারা কারা কিসের জন্য যাচ্ছে? টাকাটা কোথা থেকে আসছে? মানুষকে শোষণ করে। এই যারা ট্যাক্স বেশি দিচ্ছে, মানে কর্ম করছে কম, মানে টাকা পাচ্ছে 8,000 6,000 টাকা করে, মানে মাইনে পাচ্ছে মাসে, তাদের জন্যই কিন্তু এই সমস্ত ওদেরকে আন্দোলন। এখান থেকে আমাদেরকে শিখতে হবে টেনিস কোর্টের মাঠে কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে করলো। তো এই আন্দোলন এখানটায় কি করলো যে গিলোটিনের পরামর্শে 1789 খ্রিস্টাব্দে টেনিস কোর্টের মাঠে জমা হলো এবং সেখানটায় মানে সভা সমিতি করলো এবং বললো যে গণতান্ত্রিকভাবে যতক্ষণ না ফ্রান্সের নতুনভাবে সংবিধান তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমরা সভা সমিতি চালিয়ে যাবো। এই বইয়ে ওটাই লেখা আছে তোমাকে, আমি এই কোনো নির্দিষ্ট বেশি করে কিছু বলি না। যেমন এর দুজন নেতৃত্ব করছিল, একজন নাম হচ্ছে মিরাবো আর একজনের নাম ছিল অ্যাবেসিয়ান। মিরাবো আর অ্যাবেসিয়ান নেতৃত্ব করছিল, মিরাবো আর অ্যাবেসিয়ান, অ্যাবেসিয়াস কিন্তু নেতৃত্ব করছিল। এই দুজন এই সভা সমিতির কিন্তু যে কোনো জিনিসে একটু নেতৃত্ব করা খুব গুরুত্বপূর্ণ। নেতৃত্ব করতে হবে এমন ব্যক্তিকে যেমন কোনো পার্টির দিকে না যায়। এখানটায় দেখো নেতৃত্ব করছে, রাজার কোনো অনুভব দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, পরে দেখতে পাবে রাজা কি করেছিল। এবং কি বলে যে এই নেতৃত্ব টেনিস কোর্টের শপথ বলা হয়, এই নেতৃত্বকে বলা হয় টেনিস কোর্টের শপথ। এবং এই টেনিস শপথে কি হয়েছিল যে প্রচণ্ড কি হচ্ছিল, এখানটায় টেনিস কোর্ট যেখানে মাঠ ছিল, ফ্রান্স ছিল, সেখানটায় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার ফলে তাও মানুষরা একত্রবোধে কিন্তু জোট হয়েছিল। যেমন আমাদের কি পশ্চিমবঙ্গে একটা আন্দোলন হলো, যখনই এই ডক্টরের পেছনে আন্দোলন হচ্ছিল, যখনই তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার পরেও কিন্তু কি হচ্ছিল, সব আন্দোলন চালিয়ে যাচ্ছিল, ভিজছিল বাচ্চারা যারা আন্দোলন করছিল। তার উপরে প্রধানমন্ত্রী বলছি, মুখ্যমন্ত্রী ছাতা নিয়ে বার হয়ে আসছে। মুখ্যমন্ত্রী ভিজতে ভিজতে আসতে পারতো না, বলতে পারতো না তোমরা কেন ভিজছো, চলে এসো, উঠে এসো, তোমাদের মানে যে কথাটাকে সেটা রাখবো। তাছাড়া কিছু রাখলো না, কিছুই তো হলো না। আবার আন্দোলন করছে নিজের মুখ্যমন্ত্রী, কিভাবে, কেন আন্দোলন? এখানে রাজা কোনো আন্দোলন করছে? রাজা কোনো সময় আন্দোলন করবে না, সেরকমই মুখ্যমন্ত্রী চুপচাপ বসে থাকবে। মুখ্যমন্ত্রীর নীতিতে ফলো করতে হবে, আমি কি করে পরিবর্তন করব না, আন্দোলন করতে বেরিয়ে গেছে, দেখো শিখো তারপরে কি করে কি করছে। এই বৃষ্টি সত্ত্বেও কিন্তু এই মানুষরা কিন্তু পালিয়ে যায়নি, এরা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এবং কি হয় যে বলছে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সংবিধান এবং সুদৃষ্টভাবে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন করবো, সেখানে 10 বছরও লাগতে পারে, আমরা এখানটায় বসে থাকবো। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে এবং সভাকক্ষ যারা আন্দোলন এখানে করছিল এদেরকে বলছে যে তোমরা ত্যাগ করে চলে যেও না, তোমরা ত্যাগ করে চলে যেও না, তোমরা এখানটায় থাকো। দেখো কিরকম ভাবে বলছে, এদের কথা মানুষও শুনছেও, মানুষ কি করছে, শুনছে। তারপরে বলা হচ্ছে যে টেনিস কোর্টের শপথনামায় বুর্জিয়া শ্রেণীদের বিপ্লব শুরু করলো, অভিযাত্রা স্টেট জেনারেলের উপর নিয়ন্ত্রণ হারালো। যখন এই স্টেট জেনারেল ছিল, ধরো এইটা স্টেট জেনারেল ছিল, এটা কি ছিল, যার্জক আর অভিজাত, এই দুটোরা এদের নিয়ন্ত্রণ হারিয়ে দিল, এদের যত সব ক্ষমতা ছিল সব বাদ হয়ে গেল। এবং এই ক্ষমতা বাদ হওয়ার পর শপথ নামার পর রাজা কি হয়, নিয়ন্ত্রণ বাদ হয়ে যারা নতুন রাজা আবার নতুন করে শপথ নিল। শপথ নেওয়ার পর রাজা এই তৃতীয় সম্প্রদায়কে, যারা তৃতীয় সম্প্রদায় ছিল তাদেরকে, এই তৃতীয় সম্প্রদায়কে তিরস্কার দেয় এবং পুরস্কৃত করে, হ্যাঁ তোমরা বাহাদুর বটে, তোমরা এরকমভাবে করতে পারলে, তোমার তিরস্কার দেয়। এবং অবশ্যই বুর্জিয়া বিপ্লবী ফরাসি রাজতন্ত্রের পতন ঘটে, কাজেই টেনিস কোর্টের শপথ ফরাসি বিপ্লবের ইতিহাসের এক স্মরণীয় ঘটনা, কোনো সন্দেহ নেই। তো আমাদেরকে কীরকমভাবে বিপ্লব করতে হবে আমাদের একটু ধ্যান দিতে হবে। তো আমরা ক্লাস 9-এর সিলেবাস অনুযায়ী যতটুকু ছিল ততটুকুই বললাম। এটা কিন্তু অনেক বড় টপিক, কে নেতৃত্ব করেছিল, কী করেছিল, বড় যখন কলেজে উঠবে, হিস্ট্রিতে অনার্স নেবে বা কম্পিটিশনের জন্য পড়বে যখনই, তখন ভালোভাবে বুঝতে পারবে। জয় হিন্দ।